রাষ্ট্র পরিচালনা করতে হলে তো সবাইকে ধারণ করতে হবে। ইট হ্যাজ টু বি এ ভেরি ব্রড বেসড। সেইখানে তো নাই সেইটা, সেই জন্য তারা কতটুকু এটাকে ওভারকাম করতে পারবে সেটা এদেশের মানুষ দেখবে। বাট এদেশের মানুষ কিন্তু ধর্মভীরু, ধর্ম পালন করে, কিন্তু ধর্ম অন্ধত্বতা পছন্দ করে না। চরিত্রবান লোক রাজনীতি করবে, যাদের দলের পদ ব্যবহার করে কেউ সম্পত্তি অর্জন করতে পারে না, দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা, জি এবং এইটাই হলো সবচেয়ে বড় সংস্কার দরকার। এবং এইগুলা যে দল করতে পারবে সেই দল ভোটের মাধ্যমেই ক্ষমতা আসবে। তার অপশাসন, দুঃশাসন এবং প্রতিপক্ষকে খুন জখম করবে, সেইখান থেকে জনগণের রাজনীতি আসতে হবে। ভালো মানুষ রাজনীতি করবে, খারাপ মানুষকে সরিয়ে থাকবে, সেইটাই টপ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। আসিফ নজরুল সাহেবের এই কথার তো প্রতিবাদ জানিয়েছে আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা আমরা একজন প্রসিকিউটরের মুখে শুনলাম, যে তার এই মন্তব্য আইসিটির অভ্যন্তরীণ কার্যক্রমের হস্তক্ষেপের সামিল। কারণ যে লিগ্যাল প্রসিডিওর থাকে সেইগুলা সম্পন্ন করতে হয় ফাইনালি জাজমেন্টে যেতে হলে। আমি পার্সোনালি 3টা মামলা ডিফেন্ড করেছি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং প্রত্যেকটা মামলায় 4 থেকে 6 বছর সময় লেগেছে। সেটা যদি আপনি অর্ধেকও ধরেন, অর্ধেক, তাহলেও 2 বছর সময় লাগবে। এবং আমি একাধিক টকশোতে বলেছি যে ডিসেম্বরের ভিতরে কোনো জাজমেন্ট দেওয়ার অন্তত আমি সম্ভাবনা দেখছি না, কোনোভাবেই না। যদি পারতে পারে তাহলে মিরাকাল, আমি জানি না পারবে কিনা, ইটস অলমোস্ট ইম্পসিবল। তাহলে উনি কি মানে সো আশ্বাস দেওয়ার জন্য বা আশা দেখানো, আশার আলো দেখানোর জন্য এগুলো বলছেন? দেখেন, উনি এক ধরনের এই ছাত্রদের সেন্টিমেন্টটাকে হাইজ্যাক করেছে। আসিফ নজরুল, আসিফ নজরুল ঠিক বুঝে কখন কোন জায়গায় তার উপস্থিত হতে হয়। তো আহ, আমরা বিভিন্ন জায়গা বসে আন্দোলন করেছি, আমি আন্দোলন করেছি মহাখালী রেল ক্রসিং এখানে বসে। উনি ওই ছাত্রদের মাঝে ছিল। তো আহ, উনি ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজার থেকে সিলেকশন করতে গিয়ে ওনার উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট হয়েছে, এবং ইউনূস সাহেবও ওনার উপর ডিপেন্ডেন্ট হয়েছে। যার জন্য ওনার প্রতি যে এই সমালোচনার একটা ব্যারেজ আসছে, এটা সঙ্গত কারণে ওনার সম্বন্ধে বলা হয় যে উনি ওনার সিয়া যোগ্য কাউকে ওনার এই টিমে দেখতে চায় না। যার জন্য এই সমালোচনা আসছে, যেটা এনজিও এবং চিটাগং বেসড একটা সরকার, এটার জন্য মূলত দায়ী আসিফ নজরুল। আসিফ নজরুলের কোনো রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। উনি দিনে 2-1টা ক্লাস নিতেন, আর বাকি সময় উনি ফুরফুরে মেজাজে বিভিন্ন এই ফেসবুকে স্ট্যাটাস এইগুলো করতো আর কি। তো উনি জানে না যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কাকে বলে। ওনার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। উনি জানেন না যে বিপ্লব পরবর্তী সরকার পরিচালনায় কতটুকু টেনাসিটি দরকার হয়। আপনি যদি দেখেন যে বিপ্লবের পরে যে সমস্ত দেশ সফল হয়েছে, সেখানে মার্শাল টিটুর মতো লোক আসছে, চার্লস দ্য গলের মতো লোক আসছে, অথবা এই আরো ব্রিটেনে আসছে রুজভেল্ট, আপনি দেখেন আমেরিকাতে আসছে চার্চিল, এইরকম নেতারা এসে তাদের রাষ্ট্র গঠন করেছে একটা টার্মোয়েল টাইমের পরে। তো সেইখানে এইরকম অনভিজ্ঞ এবং যারা একটু রিল্যাক্স লাইফ পছন্দ করে, তারা কিভাবে এইটাকে হ্যান্ডেল করবে? এটা তো আরেকটা অন্যতম কারণ যে এই আকাঙ্ক্ষা কখনই সফল হবে না। প্রফেসর ইউনুসের মন মানসিকতা হয়েছে গান্ধীর মতো, একটা সাধু টাইপের একটা মেন্টালিটি তার ভিতরে গড়ে উঠেছে। এই বয়সে এইটি হয় একটা একটা দাদা বা নানা টাইপের একটা মেন্টালিটি। সো যে ফার্মনেস, যে স্টাবর্ননেস, যে এজিলিটি দরকার একটা বিপ্লব উত্তর সরকারকে পরিচালনা করার জন্য, তার আশেপাশে নাই। এবং সেইটার বেনিফিটও আসবে বিএনপির কাজে। সেই জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় বার্ডেনটা এখন বিএনপির উপরে, যে আসলে দেশ আবার ওই আওয়ামী লীগের মতো একটা জায়গায় যাবে, না বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা সেইটা ধারণ করে তারা ন্যায্যতা, সুশাসন, ন্যায় বিচার কায়েম করতে পারবে। যার জন্য যা কিছু হচ্ছে সেইটা কিন্তু এখন বিএনপির ঘাড়ে আসছে। সেই জন্য বড় বার্ডেন কিন্তু আসলে বিএনপির পরে। জামাত তাদের মতো চেষ্টা করছে
কিন্তু ওই যে বললাম যে জামাত একটা 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 মানে টানেল টানেল ভিশন নিয়ে আপনার রাজনীতি করে। তো টানেল ভিশন নিয়ে জনরাজনীতি হয় না, টানেল ভিশন নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করা যায় না। তারা এখানে অনেক সময় গল্প করে আমাদের একটা লোক এখানে বসাইছি, আমাদের একটা লোক অমুক বিশ্ববিদ্যালয়ে এনেছি, আমাদের একটা লোক এখানে রেজিস্টার আসছে। এই ক্ষুদ্রতা, মানে খুবই মানে ক্ষুদ্রতা। কোনো রাষ্ট্র পরিচালনা করতে হলে তো সবাইকে ধারণ করতে হবে। ইট হ্যাজ টু বি এ ভেরি ব্রড বেসড। সেইখানে তো নাই সেইটা, সেই জন্য তারা কতটুকু এটাকে ওভারকাম করতে পারবে সেটা এদেশের মানুষ দেখবে। বাট এদেশের মানুষ কিন্তু ধর্মভীরু, ধর্ম পালন করে, কিন্তু ধর্ম অন্ধত্বতা পছন্দ করে না। মনে মনে কিন্তু এখানে মানুষ অনেক বেশি লিবারাল। আমরা যে গ্রামে বড় হয়েছি, সেই গ্রামের উল্টো দিকের গ্রামটা ছিল হিন্দু, পুরা হিন্দু পাড়া। আমরা কিন্তু আমাদের এটা সংস্কৃতির অংশ ছিল, কালচারের অংশ ছিল যে হিন্দুদের পূজা পার্বণে যেতাম। এই যে পহেলা বৈশাখে যে তারা বিভিন্ন মেলা টেলা করতো, আমরা সেখানে যেতাম। তো এটা ছিল, এটা এটা তো আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু সেইটা তো এই ধর্মভেদ রাজনীতি তো সেটাকে গ্রহণ করে না, সেটাকে তো অ্যাকোমোডেট করে না। তো সেই জন্যই ধর্মভিত্তিক রাজনীতি কোথাও আমরা সফল হতে দেখি নাই। তো এখন এই জন্য বিএনপির সামনে আরো আরো বড় বার্ডেন হলো যে যারা যখনই একটা সরকারের পতন হয় এবং যারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতায় আসার মতো একটা সিচুয়েশন হুম। সৃষ্টি হয়, তখন সব সেই দলে মানে ঝাঁপিতে হয়। সব এখন বিএনপি হয়ে যাচ্ছে। মানে মিডিয়া গুলোর ক্যারেক্টার দেখেন না, যে মিডিয়া 5ই আগস্টের আগ পর্যন্ত যে ক্যারেক্টার ধারণ করেছিল যে এইসব আন্দোলন আন্দোলন কিছু হবে না, এগুলা মানে কিভাবে মাফিয়া তন্ত্র, কিভাবে ফেসিজমকে আরো প্রলং করা যায়, সেইটা ছিল তাদের প্রাইম রোল। এবং এই যে মাফিয়া তন্ত্র সৃষ্টি হয়েছে, ফেসিজম সৃষ্টি হয়েছে, তার বড় ধরনের দায় দায়িত্ব পরে এই ফোর্থ স্টেট বলে যাকে মিডিয়া। সেই মিডিয়া হঠাৎ করে সব বিএনপি হয়ে গেল কেন? এই কারণে, কারণ তাদের তো ব্যবসা টিকিয়ে রাখতে হবে। এই যে হঠাৎ করে সব আওয়ামী লীগ হয়ে যায়, হঠাৎ করে সব বিএনপি হয়ে যায়, এইটা কিন্তু একটা পতনের একটা বড় কারণ। এখন রাজনৈতিক সংস্কৃতিতে যদি সেইটাকে নিবারণ করতে পারে যে কোয়ালিটি লোক, কোয়ালিটি লোক সামনে এসে যে চরিত্রবান লোক রাজনীতি করবে, যাতে দলের পদ ব্যবহার করে কেউ সম্পত্তি অর্জন করতে পারে না, দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা। জি। এবং এইটাই হলো সবচেয়ে বড় সংস্কার দরকার। এবং এইগুলা যে দল করতে পারবে, সেই দল ভোটের মাধ্যমেই ক্ষমতা আসবে। তাদের কোনো কায়দা করে এই আমার লোক, সব জায়গায় যে আমার লোক সংস্কৃতি, সেনাবাহিনী আমার লাগবে, বিজিবি আমার, পুলিশ আমার, প্রশাসন আমার, ইন্ডিয়া আমার সাথে আছে, রাশিয়া আমার সাথে আছে, কোনো কিছু কি ঠেকাতে পারে? যারা এই আমার লোক সব জায়গায় খোঁজে, তারা আসলে পতনের দিকে যেতে থাকে, তারা আসলে ব্যর্থতার দিকে যেতে থাকে। আমার লোক না খোঁজে যোগ্য লোককে যোগ্য জায়গায় প্লেস করা, দুর্নীতি নিবারণ করা, ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এইগুলো যদি রক্ষা করতে পারে, তাহলে অটোমেটিক সব আমার লোক হয়ে যাবে, সমস্ত জনগণই তার লোক হয়ে যাবে। সেইখানে রাজনীতির এই যে দুষ্টচক্র যেটা আছে, রাজনীতি করে অকাতরে সম্পত্তি করবে, রাজনীতি করে অকাতরে ব্যাংক লুট করবে, রাজনীতি করে যা খুশি তাই করবে, রাজনীতি করে চরিত্রহীন কাণ্ড করবে, রাজনীতি করে ভোগবাদিতায় লিপ্ত হবে, রাজনীতি করে বা অপশাসন, দুঃশাসন এবং প্রতিপক্ষকে খুন জখম করবে। সেইখান থেকে জনগণের রাজনীতি আসতে হবে। ভালো মানুষ রাজনীতি করবে, খারাপ মানুষকে সরিয়ে থাকবে। সেইটাই টপ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। যারা স্যাক্রিফাইস করতে জানে, যারা নিজেদের লোভ সংবরণ করতে পারে, যাদের দেহের উপরে নিয়ন্ত্রণ আছে, তাদেরকে সামনে আনতে হবে। যে কোনো দেশে, যে কোনো সফল দেশে সেইটাই হলো রাজনৈতিক প্রক্রিয়া। ধন্যবাদ।